আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আমেরিকায় আইস এজেন্টের গুলিতে আরও এক প্রবাসীর মৃত্যু, বিচার চেয়ে উত্তপ্ত হিউস্টন। মার্কিন নাগরিক না হয়েও যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটদান, অবশেষে হাতে নাতে গ্রেপ্তার অস্ট্রেলিয়ান নারী। আমেরিকায় ইরানি শরণার্থীদের তথ্য পাচারের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। এবং আমেরিকায় হঠাৎ উদ্বেগ বাড়াচ্ছে পরজীবীজনিত সংক্রমণ, উৎস খুঁজতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী কঠোর অভিযানের মধ্যে টেক্সাসের হিউস্টনে আইস এজেন্টের গুলিতে এক মেক্সিকান প্রবাসীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কর্তৃপক্ষের দাবি, অভিযানের সময় তিনি গাড়ি দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তবে পরিবারের সদস্য এবং স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান অভিবাসন বিরোধী কঠোর ক্র্যাকডাউনের মধ্যেই ঘটল এক চাঞ্চল্যকর ও নির্মম ঘটনা। টেক্সাসের হিউস্টনে এক মেক্সিকান প্রবাসীকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করেছেন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্ট। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুরো হিউস্টন জুড়ে তীব্র উত্তেজনা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির নাম লরেঞ্জো সালগাদো আরাউজো। আইস কর্তৃপক্ষের দাবি, লরেঞ্জো একজন অবৈধ অভিবাসী ছিলেন। গত মঙ্গলবার সকালে একটি বিশেষ টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন চলাকালীন তিনি আইন প্রয়োগকারী সংস্থার গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। আইস এজেন্টদের দাবি, লরেঞ্জো বারবার তাদের মৌখিক নির্দেশ অমান্য করেন এবং কর্মকর্তাদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থেই এজেন্টরা গুলি চালাতে বাধ্য হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে আইসের এই দাবি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নিহতের ছেলে জানিয়েছেন, তার বাবা একজন কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন এবং ঘটনার সময় তিনি স্রেফ কাজের জন্য শ্রমিক খুঁজছিলেন। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, লরেঞ্জো অপরাধী ছিলেন না। প্রায় 27 বছর ধরে তিনি সপরিবারে হিউস্টনে বসবাস করছিলেন এবং 1993 সাল থেকেই তার টেক্সাসের ড্রাইভিং লাইসেন্স ছিল। পরিসংখ্যান বলছে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গণডিপোর্টেশন অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 6 জন অভিবাসী ফেডারেল এজেন্টদের গুলিতে প্রাণ হারিয়েছেন। এর আগেও শিকাগো এবং মিনিয়াপলিসে আইস এজেন্টদের বিরুদ্ধে ভুয়া তথ্য ও অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছিল, যা পরবর্তীতে ভিডিও ফুটেজে প্রমাণিত হয়। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সিলভিয়া গার্সিয়া এবং লাতিন আমেরিকানদের শীর্ষ সংগঠন লুল্যাক একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বিক্ষোভকারীরা মোমবাতি জ্বালিয়ে এবং ফুল দিয়ে প্রতিবাদ জানিয়েছে। মার্কিন নাগরিক না হয়েও যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক অস্ট্রেলিয়ান গ্রিন কার্ডধারী নারী। ভুয়া তথ্য দিয়ে ভোটার নিবন্ধন এবং 2 নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে 4টি ফৌজদারি মামলা হয়েছে। দোষী প্রমাণিত হলে জেল, জরিমানা এবং ডিপোর্টেশনের মুখোমুখি হতে পারেন তিনি। আমেরিকায় অবৈধভাবে ভোট দেওয়ার অপরাধে এবার হাতে নাতে গ্রেফতার হলেন এক অস্ট্রেলিয়ান নারী। মার্কিন নাগরিক না হয়েও যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার মতো চরম দুঃসাহস দেখিয়েছেন তিনি। আর এর খেসারত হিসেবে তাকে গুনতে হতে পারে বিশাল জরিমানা, হতে পারে 5 বছরের জেল এবং সবশেষে আজীবনের জন্য দেশ ছাড়া বা ডিপোর্টেশন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে। 51 বছর বয়সী ওই নারীর নাম ডেনিস নাটালি মিলিয়র। তিনি মূলত অস্ট্রেলিয়ান নাগরিক, তবে দীর্ঘদিন ধরে আমেরিকার লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করছিলেন। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী গ্রিন কার্ড থাকলে সেখানে স্থায়ীভাবে বসবাস ও কাজ করা যায়, কিন্তু ভোট দেওয়ার অধিকার কেবল জন্মসূত্রে বা আইনগতভাবে প্রাপ্ত মার্কিন নাগরিকদেরই থাকে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ডেনিস 2022 এবং 2024 সালের ফেডারেল নির্বাচনের আগে মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম নিবন্ধন করেন। তিনি নিজেকে মার্কিন নাগরিক দাবি করে ভুয়া সার্টিফিকেট জমা দেন এবং 2 বছরের নভেম্বর মাসেই অবৈধভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট কাস্ট করেন।
দীর্ঘ তদন্তের পর নিউ অরলিন্সের ফেডারেল কোর্ট হাউস থেকে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং আইস তাকে যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়া এবং অবৈধ ভোটদানের মোট 4টি গুরুতর চার্জ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। ভারত থেকে পরিচালিত 3টি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে প্রায় 2 ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার, চাঁদাবাজি, মানব পাচার, টার্গেট কিলিং এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ। অপারেশন হার্ট বল নামে পরিচালিত এই অভিযানে প্রায় 2 ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, তারা ভারত থেকে পরিচালিত 3টি আন্তর্দেশীয় অপরাধ চক্রের সঙ্গে জড়িত। তদন্তে মোট 37 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে কথিত 2 মূল পরিকল্পনাকারী বর্তমানে ভারতে কারাগারে থাকলেও সেখান থেকেই তারা যুক্তরাষ্ট্রের সহিংসতা, মাদক পাচার এবং সংঘবদ্ধ অপরাধ পরিচালনা করছিল বলে দাবি করছেন বিচার বিভাগ। অভিযোগে আরও বলা হয়েছে, চক্রটি ভারতের কিছু দুর্নীতিগ্রস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা সাজাত। এমনকি লস অ্যাঞ্জেলেসে থাকা কিছু ভুক্তভোগীকে ভারতে ভুয়া হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন 26 বছর বয়সী জাস্টিন গুজম্যান। এফবিআই জানায়, এল মন্টে মেট্রো স্টেশনে নতুন চাকরি শুরুর পরেই তাকে আটক করা হয়। বিচার বিভাগের দাবি, 2023 সালে তিনি একটি ভারতীয় অপরাধ চক্রের হয়ে প্রায় 9 কেজি কোকেন বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তকারীদের অভিযোগ, এই চক্রে শুধু মাদক পাচারই নয়, টার্গেট কিলিং, মানব পাচার, গুলিবর্ষণ, চাঁদাবাজি ও র্যাকেটিয়ারিংয়ের মতো গুরুতর অপরাধেও জড়িত। এছাড়া কানাডায় এক ভারতীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে হত্যার ঘটনায়ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এসব সহিংসতার মাধ্যমে শিখসহ অন্যান্য ভারতীয় কমিউনিটিকে আতঙ্কিত করে চাঁদাবাজির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করা হতো বলে অভিযোগ। এই অভিযানে স্পেন, মেক্সিকো, ভারত এবং যুক্তরাষ্ট্রের একাধিক আইনশৃঙ্খলা সংস্থা যৌথভাবে কাজ করেছে। তবে উল্লেখ্য, এইসব অভিযোগ এখনও আদালতে বিচারাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। আমেরিকা ইরান উত্তেজনার মধ্যেই নতুন এক বিস্ফোরক অভিযোগে সরব হয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দাবি উঠেছে, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ইরানি শরণার্থীদের সংবেদনশীল তথ্য নাকি ইরান সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফেডারেল আদালতে দায়ের হওয়া এই মামলায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। তবে সব অভিযোগই অস্বীকার করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। চলমান আমেরিকা ইরান যুদ্ধের চরম উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে এক বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা আমেরিকায় আশ্রয় নেওয়া ইরানি রাজনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু শরণার্থীদের অত্যন্ত সংবেদনশীল ও গোপন তথ্য সরাসরি ইরান সরকারের হাতে তুলে দিচ্ছে। এই চাঞ্চল্যকর মামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইরানিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স ফান্ড ফেডারেল আদালতে এই মামলাটি করেছে। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের অধীনে এ পর্যন্ত 100-রও বেশি মানুষকে ইরানে ফেরত পাঠানো হয়েছে। ফেডারেল আইন অনুযায়ী কোনো দেশের শরণার্থীর তথ্য সেই দেশের সরকারের কাছে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযোগ উঠেছে, আইস এবং ইরান সরকারের প্রতিনিধিরা প্রতি মাসে বৈঠক করে বন্দী ইরানিদের রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের সমস্ত ফাইল আদান প্রদান করত। এমনকি যুদ্ধ শুরুর পর সরাসরি বৈঠক বন্ধ হলেও আইস এজেন্টরা কুরিয়ারের মাধ্যমে ইরানি ইন্টারেস্ট সেকশনে এই গোপন নথিপত্র পাঠাচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়। সবচেয়ে ভয়ানক বিষয় হলো, অনেক ইরানি বন্দীকে তাদের অমতে জোরপূর্বক ইরানি কর্মকর্তাদের মুখোমুখি করা হয়েছে। বন্দীরা জানিয়েছেন, ওই কর্মকর্তাদের কাছে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনসের সব গোপন তথ্য আগে থেকেই ছিল। এর ফলে ওই শরণার্থীদের জীবন এবং ইরানে থাকা তাদের পরিবার চরম মৃত্যুর ঝুঁকিতে পড়েছে।
তবে এই গুরুতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আইসের এই মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি শরণার্থীদের গোপন তথ্য ফাঁসের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আন্তর্জাতিক নিয়ম মেনেই মূলত বন্দীদের ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্টের জন্য কনসুলারদের সাথে যোগাযোগ করার সুযোগ দেওয়া হয়, কোনো গোপন তথ্য শেয়ার করা হয় না। বর্তমানে এই আইনি লড়াইয়ে শরণার্থীদের পক্ষে লড়ছে পাবলিক সিটিজেন নামক একটি অলাভজনক সংস্থা। তারা আদালতের কাছে অবিলম্বে এই তথ্য আদান প্রদান বন্ধ করার এবং ইতিমধ্যে কতটুকু তথ্য ফাঁস হয়েছে তা খতিয়ে দেখতে একজন স্পেশাল মাস্টার নিয়োগের দাবি জানিয়েছে। দূষিত ফল এবং সবজি থেকেই ছড়িয়ে পড়ছে বিপজ্জনক পরজীবী সংক্রমণ। যুক্তরাষ্ট্র জুড়ে ইতিমধ্যে শনাক্ত হয়েছে 1200-র বেশি রোগী, আর সবচেয়ে বেশি আক্রান্ত মিশিগান। কেন হঠাৎ এত দ্রুত বাড়ছে সংক্রমণ? কোন খাবারে সবচেয়ে বেশি ঝুঁকি, আর কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন? বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকায় হঠাৎ করেই উদ্বেগ বাড়াচ্ছে এক পরজীবীজনিত সংক্রমণ। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সাইক্লোস্পোরা নামের এই পরজীবীর কারণে আক্রান্তদের মধ্যে তীব্র এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া, প্রচণ্ড ক্লান্তি, পেট ফাঁপা এবং হজমের নানা সমস্যা দেখা দিচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দূষিত ফল এবং সবজি থেকেই এই সংক্রমণ ছড়াচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 1 ডজনেরও বেশি অঙ্গরাজ্যে 1200-রও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিশিগান অঙ্গরাজ্য, যেখানে প্রায় 700টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। অথচ সাধারণ বছরে সেখানে গড়ে মাত্র 50টি সংক্রমণ দেখা যায়। ফলে পরিস্থিতিকে অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, গরম ও আর্দ্র আবহাওয়ায় এই এককোষী পরজীবী দ্রুত ছড়িয়ে পড়ে। দূষিত পানি বা মানববর্জ্য ফল ও সবজির সংস্পর্শে এলে সংক্রমণ ঘটাতে পারে। অতীতে রাসবেরি, তুলসী পাতা, ধনেপাতা এবং প্যাকেটজাত মিশ্র লেটুসের সঙ্গে এই রোগের সম্পর্ক পাওয়া গেছে। এছাড়া গ্রীষ্মকালে পুকুর, হ্রদ এবং খোলা পানির উৎসেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রোগের উপসর্গ দেখা দিতে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফলে রোগী কি খেয়েছিলেন তা শনাক্ত করা এবং সংক্রমণের প্রকৃত উৎস বের করা বেশ কঠিন হয়ে পড়ে। অনেক সময় একটি সালাদের উপকরণই বিভিন্ন খাবার থেকে আসে, যা তদন্তকে আরও জটিল করে তোলে। তবে আশার খবর হলো, এই রোগের কার্যকর অ্যান্টিবায়োটিক চিকিৎসা রয়েছে। কয়েকদিন ধরে ডায়রিয়া অব্যাহত থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া, কাটা খাবার দ্রুত ফ্রিজে রাখা এবং ট্রিপল ওয়াশড লেখা প্যাকেটজাত সালাদ পুনরায় না ধোয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গাড়ি চালাতে গিয়ে মোবাইল ব্যবহার, অতিরিক্ত রাতের ড্রাইভিং আর ব্যস্ত সড়কে অসতর্কতা, এসব কারণে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং শহরগুলোর তালিকায় উঠে এসেছে ওয়াশিংটন ডিসি। বীমা প্রতিষ্ঠান অলস্টেটের নতুন প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। কোন শহর রয়েছে শীর্ষে, আর কেন এত ঝুঁকিপূর্ণ ডিসির সড়ক? জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ব্যস্ত শহরগুলোতে গাড়ি চালানো যে দিন দিন আরও কঠিন হয়ে উঠছে, তারই প্রমাণ মিলেছে নতুন এক প্রতিবেদনে। বীমা প্রতিষ্ঠান অলস্টেট প্রকাশিত আমেরিকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং শহর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়াশিংটন ডিসি, আর তালিকার শীর্ষে রয়েছে বোস্টন। প্রতিবেদনটি 2023 সালের জানুয়ারি থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত জমা পড়া যানবাহনের সম্পত্তি ক্ষতির বীমা দাবির তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, ওয়াশিংটন ডিসির একজন চালক গড়ে প্রতি 4 বছর পর একটি সংঘর্ষের মুখোমুখি হন। তুলনায় টেক্সাসের ব্রাউন্সভিলে একজন চালকের দুর্ঘটনার ব্যবধান প্রায় 15 বছর। প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, রাতের বেলায় বেশি ড্রাইভিং এবং অতিরিক্ত যানজট দুর্ঘটনা ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া রাজধানীর রাস্তায় পথচারী, সাইকেল আরোহী, স্কুটার, উবার, ডোর ড্যাশ চালক এবং মেট্রো বাসের চাপ ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অলস্টেটের স্থানীয় এজেন্ট রুডি অস্টিনের মতে, শুধু ডিসির স্থানীয় চালকদের দোষ নয়, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে প্রতিদিন যাতায়াত করা অনেক চালক রাজধানীর ট্রাফিক নিয়ম ও সড়ক পরিস্থিতির সঙ্গে পুরোপুরি পরিচিত নন। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় বোস্টনের পরে রয়েছে ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, উরচেস্টার, স্প্রিংফিল্ড, গ্লেনডেল, প্রভিডেন্স, সানরাইজ ম্যানর, লস অ্যাঞ্জেলেস এবং ফিলাডেলফিয়া। বিশেষজ্ঞদের পরামর্শ, দুর্ঘটনা এড়াতে গাড়ি
চালানোর সময় সর্বোচ্চ মনোযোগ ধরে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলাই সবচেয়ে কার্যকর উপায়। যুক্তরাষ্ট্রের নতুন গাড়ির গড় মাসিক কিস্তি 2026 সালের প্রথম প্রান্তিকে ইতিহাসের সর্বোচ্চ $770 পৌঁছেছে। একই সময়ে নতুন গাড়ির লিজ এবং ব্যবহৃত গাড়ির কিস্তিও বেড়েছে। উচ্চ সুদের হার এবং গাড়ির দাম বৃদ্ধিতে ক্রেতাদের ঋণের বোঝা আরও বাড়ছে। এই পরিস্থিতির কারণ এবং সর্বশেষ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমেরিকায় নতুন গাড়ি কেনার স্বপ্ন এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। 2026 সালের শুরুতেই মার্কিন মুলুকে গাড়ি কেনার মাসিক কিস্তি বা ইএমআই আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূল্যস্ফীতি আর ঋণের বোঝায় পিষ্ট আমেরিকানদের জন্য নতুন গাড়ি কেনা এখন এক বিরাট বিলাসিতা। লেন্ডিং ট্রি এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চলতি 2026 সালের প্রথম প্রান্তিকে একটি নতুন গাড়ির জন্য আমেরিকানদের মাসে গড়ে রেকর্ড $770 কিস্তি দিতে হচ্ছে, যা গত বছরের চেয়ে প্রায় 3% বেশি। শুধু নতুন গাড়িই নয়, যারা গাড়ি লিজ নিচ্ছেন তাদের খরচও 3.2% বেড়ে গড়ে মাসিক $619 দাঁড়িয়েছে। এমনকি ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ির মাসিক পেমেন্টও বেড়ে এখন $531 ঠেকেছে। বর্তমানে একটি নতুন গাড়ি কেনার জন্য গড়ে প্রায় $44,000 লোন নিতে হচ্ছে গ্রাহকদের। আর এখানেই দেখা গেছে এক অদ্ভুত অসঙ্গতি। যাদের ক্রেডিট স্কোর চমৎকার তারা সুদের সুবিধা পাওয়ায় মাসে দিচ্ছেন $753, কিন্তু যাদের ক্রেডিট স্কোর কিছুটা দুর্বল বা মাঝারি চড়া সুদের কারণে তাদের প্রতি মাসে সর্বোচ্চ $811 পর্যন্ত কিস্তি গুনতে হচ্ছে। আমেরিকানদের ওপর এই অটো লোনের বা গাড়ির ঋণের বোঝা কতটা ভয়ানক তা একটি পরিসংখ্যানেই স্পষ্ট। বর্তমানে পুরো যুক্তরাষ্ট্রে মোট গাড়ি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড $1.685 ট্রিলিয়ন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম গ্রাহক ঋণ। এমনকি এটি আমেরিকার দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ। স্টুডেন্ট লোন বা শিক্ষা ঋণকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে 30 থেকে 50 বছর বয়সীরাই সবচেয়ে বেশি গাড়ির লোন নিচ্ছেন। গাড়ির আকাশছোঁয়া দাম এবং চড়া সুদের হারই সাধারণ মানুষকে এই ঋণের সাগরে ডুবাচ্ছে। বৃষ্টি ছিল বৈরী আবহাওয়াও, কিন্তু তাতেও থেমে থাকেননি প্রবাসী হবিগঞ্জবাসী। পরিবার পরিজন নিয়ে তারা ছুটে এসেছেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজনে। দিনভর আনন্দ, আড্ডা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল উপভোগে মুখর ছিল পুরো আয়োজন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অফ মিশিগানের বার্ষিক বনভোজনে যেন নেমেছিল প্রবাসীদের ঢল। রোববার হ্যারিসন টাউনশিপের মেট্রো পার্কে অনুষ্ঠিত এই আয়োজনে বৃষ্টি স্নাত আবহাওয়াও কমাতে পারেনি অংশগ্রহণকারীদের উৎসাহ। বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। পরে সংগঠনের সভাপতি মোহাম্মদ নূর মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ সহ নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মিশিগানের বিভিন্ন শহর থেকে বনভোজনে যোগ দেন হবিগঞ্জের প্রবাসীরা। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। শিশু, তরুণ, নারী ও প্রবীণদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। এবারের বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ। বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক ফুটবল প্রেমী। প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বাস, করতালি আর আবেগে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। রব্বানী তালুকদার, খালেদ শাহিন ও নুরুল হকের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর ও নারী পুরুষদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন। পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ করে ভিন্ন মাত্রা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন তালুকদার। সমাপনী বক্তব্যে সভাপতি মোহাম্মদ নূর মিয়া প্রবাসে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন আজকে কর্তৃক আয়োজিত আমরা যে প্রোগ্রাম করেছি, অসংখ্য ধন্যবাদ আমাদের হবিগঞ্জবাসীকে যে আজকে এই মেঘ বৃষ্টি, ঝড় বৃষ্টি মাইরে আজকে এই আমাদের এই
অনুষ্ঠানে আসার জন্য। আরও অসংখ্য ধন্যবাদ জানাই অতিথিবৃন্দু যারা আসছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা, সবাই অনেক সাংবাদিক ভাইয়েরা এখানে আসছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আসার জন্য, যে এত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামটা আপনারা সাকসেসফুল করার জন্য। আমি আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো আমরা বাঙালির কালচারকে ধারণ করা এবং একে অপরের সাথে একটা মিলন মেলা। এই উদ্দেশ্যেই আজকে আমাদের পিকনিক। আপনারা সবাই আসছেন, আমরা আনন্দিত। আপনাদের সকলকে ধন্যবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মোশতাক চৌধুরী এবং SNS হোম লোনের কর্ণধার নাসির সবুজ। নিউ ইয়র্ক থেকে আগত অতিথি হবিগঞ্জের সন্তান অ্যাটর্নি মোশতাক চৌধুরী বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। ইয়েস, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন থেকে আমাকে ইনভাইট করছেন। আজকের এই বৃষ্টি অবস্থায় যে আপনারা এত সুন্দর অর্গানাইজ করতে পারছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ভবিষ্যতে আমি আপনাদের সাথে থাকবো, আমাকে বলবেন। আর এখানে তো আপনারা আসেনি আমার সাথে, সবাই মিলে আমরা দেখি কিভাবে আমাদের হবিগঞ্জ জেলার মানুষকে কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, ট্যাক্স, ইমিগ্রেশন সব দিক থেকে। সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় আয়োজিত বনভোজনে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সিটি কর্মকর্তা সহ ব্যবসায়ী এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিনের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ পর্বে অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়ি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি আইফোন 70 প্রো ম্যাক্স সহ র্যাফেল ড্র এর বিজয়ীদের নাম ঘোষণা করার মধ্য দিয়ে শেষ হয় এবারের বনভোজনের আনুষ্ঠানিকতা। আয়োজকরা জানান, প্রবাসীদের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এমন আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে নিয়ে আসতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।